মহাত্মা গান্ধীর নাম পাল্টেছে স্বাভাবিকভাবেই, জাতির জনকের নাম পাল্টেছে আমাদের দেশবাসীর কাছে একটা খুব কষ্টের ব্যাপার। আমার মনে হচ্ছে মৌলবাদী শক্তি, যে কোনো জায়গায় মৌলবাদী শক্তি যারা রয়েছে তারা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়। বাংলাদেশে আপনারা জানেন 2024 অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর মর্মর মুক্তির উপর নোংরা কাজ করতে আমরা দেখেছি, ভাঙতে দেখেছি। আর এখানেও মৌলবাদী শক্তিদের দ্বারা জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্ত ভাবে অপমান করা হয়েছে। এই এমজি এনরেগার নাম বদলে ভিবি জিরামজি আইন পাশের মাধ্যমে ওখানকার বাংলাদেশের মৌলবাদী শক্তি আর আমাদের দেশের মৌলবাদী শক্তি, তাদের মধ্যে কোন তফাৎ আমি দেখছি। এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সদের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই যে আইনটা ভিবি জিরামজি অ্যাসেট ক্রিয়েশন, যেটা এমজি এমরেগার মধ্যে ছিল, পুকুর খনন, রাস্তা, বিভিন্ন অ্যাসেট ক্রিয়েশন, সেগুলো দারুণ ভাবে ব্যাঘাত করবে এই আইনে। কাজ পাবে না। আগে কাজ চাইলে আমি বিডিওর কাছে চাইতাম, বিডিও না পেলে এসডিএম এর কাছে চাইতাম, আমরা কাজ পেতাম, কাজ না পেলে আমাদেরকে ভাতা দেওয়া হতো। অল দিস প্রভিশনস আর হোয়াইটটাও বুঝে দিয়েছে এর ভিতরে। আপনারা জানেন এই পার্লামেন্ট অধিবেশনে ভারতবর্ষের ইতিহাসে জনকল্যাণমুখী একটা স্কিম এমজি এনরেগা, যেটা ইউপিএ জামানায় শুরু হয়েছে, সেই আইনটাকে বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশবাসীর ভাবাবেগকে অসম্মান করে একটি নতুন আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার, ভিবি জিরামজি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে, যাতে করে রাম শব্দটা এনে জুড়ে দিয়ে এখন বলতে শুরু করেছে বিরোধী দলগুলোর প্রতি যে आप लोग राम से कोई एलर्जी। নিশ্চয়ই আমাদের রামের প্রতি আমাদের কোন এলার্জি নেই। রাম হচ্ছে সকলের হৃদয়ে বসবাস করেন, তাকে আমরা পুজো করি। কিন্তু রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে এবং শুধু নাম পরিবর্তনই নয়, মহাত্মা গান্ধীকে, ফাদার অফ দ্য নেশনকে শুধু অসম্মানই নয়, এই যে পুরো স্কিমটা যেটা ছিল এমজি এনরেগা, যে অধিকার মানুষের কাছে ইউপিএ সরকার প্রদান করেছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
আইন আমি বলবো মানুষের অধিকার যেটা কংগ্রেস সরকার দিয়েছিল পিএ জমানায়, সেই অধিকারকে খর্ব করা হয়েছে। এই আইনে 125 দিনের কাজের উল্লেখ করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই কথা বলে অধিকাংশ স্টেটগুলোর জন্য 60:40 রেশিওতে, অর্থাৎ 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 40% টাকা রাজ্য সরকার বহন করতে হবে। প্রত্যেকটি রাজ্য অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ঋণে জর্জরিত। স্বাভাবিকভাবেই এই 40% শেয়ার টাকা দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকারগুলো নেই। এই যে 125 দিনের কাজ উল্লেখ করা হয়েছে এই আইনে, স্বাভাবিকভাবেই এটা একটা আইওয়াস খালের কাছে পৌঁছবে না। মানুষ যে ডিমান্ড বেস কাজ এতকাল পেতেন, আমার কাজের দরকার, আমি কাজ করলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম, আমাকে 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় আমাকে ভাতা দিতে হবে, কাজের মজুরি না করে আমাকে দিতে হবে। এই যে প্রভিশন গুলো ছিল সবগুলো নতুন আইনে নেই, উধাও হয়ে গেছে। অর্থাৎ ডিমান্ড বেস যে অধিকার, সেটা ছেড়ে দেওয়া হয়েছে নতুন আইন। তো স্বাভাবিকভাবে মানুষ এতটা বুঝে না। শ্রমিক গ্রামীণ অর্থনীতিটা, বিশেষ করে সংকট, দেশের যে সময় সংকট ছিল করোনার সময়, মানুষ এই এনরেগার কাজের মাধ্যমে বেঁচেছিল। আর সে অধিকার নেই। শ্রমিকদের, যারা এনরেগার শ্রমিকরা আছেন, আগামী দিন বুঝবেন কি দারুণ ভাবে যে এদের ক্ষমতা খর্ব করা হয়েছে। এটা তারা উপলব্ধি করবে। এই আইন যেহেতু পাশ হয়ে গেছে প্রেসিডেন্টের অ্যাসেট নিয়ে, যখন এই আইন কার্যকরী ভূমিকায় আসবে তখনই মানুষ টের পাবে যে কাণ্ড কারখানা চলছে। ভারতীয় দূতাবাসের উপর আক্রমণ করার প্রচেষ্টা, ওখানে হিন্দু কমিউনিটির উপর অত্যাচার, একজন বলবেন সিং জেলার একজনকে মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ। দেখেন, যে কথাটা বলছিলাম যে মৌলবাদী শক্তির উত্থান হলে যে কোনো দেশ বিপদ আসবে। এই যে ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করি, নিন্দা জানাই, এবং নিশ্চয়ই আমাদের ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়গুলো নিয়ে টেক আপ করেছে। আর আমাদেরও উচিত এরকম কোন মুভমেন্ট আমাদের তরফ থেকে যেন না করা হয়, যাতে করে বাংলাদেশের সিচুয়েশনটা আরো এগ্রেভেট হয়। আমাদের এরকম কোন মুভমেন্ট করে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারবো না। রাদা এই সমস্ত নিউজগুলো যখন বাংলাদেশের খবরের কাগজে, টেলিভিশনে দেখাবে, over there the fundamentalist force will torture the minority more. যদি আমার দেশের সরকারের কাছে নিশ্চয়ই দেশের সরকার সদা দৃষ্টি রেখেছে, সরকার টেক আপ করবে, ওখানকার মাইনরিটিদের নিরাপত্তা নিশ্চয়তা করবে,
আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে অক্ষত থাকে সেটা সুনিশ্চিত করবে। এই আবেদনটুকু ভারত সরকারের কাছে আমরা রাখছি, to take up the matter with the Bangladesh government and ensure that the lives and properties of the minorities in Bangladesh are protected. আর আমার এপিল থাকবে সকলের কাছে, এরকম কোন মুভমেন্ট, এরকম কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয়। হয়তো আমাদের এখানকার রাজনৈতিক পারপাসটা ফুলফিল হতে পারে, কিন্তু নট এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য মাইনরিটিজ দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ। এখানে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য এরকম কোন কথা, এরকম কোন মুভমেন্ট কোন রাজনৈতিক দলের করা উচিত না, যাতে করে ওখানকার ফান্ডামেন্টালিস্ট ফোর্সদের সুযোগ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এটুকু আমার বক্তব্য, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। Is it not indicative also that the economy is in poor? कहाँ फिर भी ये लोग कहते हैं कि विकसित भारत, जिस देशवासियों को 80 करोड़ जनता को आप मुफ्त में 5 किलो चावल और गेहूं खिला रहे हो, वोट को लक्ष्य रख के आप कहते हो देश विकसित हो रहा है। गरीबी का आप फायदा ले रहे हो। बहुत खराब परिस्थिति है देश में। इकोनॉमी ऑफ द कंट्री शटर्ड। हर एक देशवासी 4.5 लाख करके ऋण, मतलब डेट में। It means you have these are just eyewash because they have committed a sin. 125 days. Which state government can bear 40% of the share? The state is already running in debt. All the state governments are in a very, very tight position so far as the financial, economic condition is concerned. Who can spend, which state can spend 40% of the expenditure that will be incurred? Earlier what was the 90s to 10? Now it is 60s to 40, almost to the states, bearing the northeastern states. So which state government can bear 40% of the expenditure? Obviously, 125 दिन हमने तो रखा 25 दिन, it will please the year, but वास्तव में क्या होगा? Ground reality is that you cannot even achieve or attain 15 mandates in a year. These are all frauds and cheats. They are cheating the people of the country. Do you think this is also আজও এই ব্রিটিশদের দ্বারা তাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ যে ঘটেছে, বোঝা যাচ্ছে ন্যাশনাল হেরাল্ড তাদেরও মাথা ব্যথার কারণ। কাজেই ন্যাশনাল হেরাল্ড ইজ এ হেরিটেজ, যেটা কংগ্রেসীরা, দেশবাসীরা, দেশপ্রেমীরা এটাকে জীবিত রাখবে। আবারও বিজেপি স্ট্যান্ডস এক্সপোজড before the common man of this country that ED and all other institutions have been playing in the hand as a puppet in the hands of Modi and Amit Shah. The Delhi court verdict is crystal clear. They have rubbed mud on their faces of ED by this verdict. কাজে যারা বিভ্রান্ত হয়েছিলেন তাদের কাছে আজকে প্রেস মিট এবং এই কোর্টের ভার্ডিক্টে পরিষ্কার, the intention is to malign the Congress party and their leaders, nothing more than that. থার্ড যে ব্যাপারটা আমি এখানে দিল্লির একটি কোর্টের ভার্ডিক্টে পরিষ্কারভাবে বোঝা গেছে যে এতদিন যে আমরা এজেন্সিগুলো নিয়ে কথাবার্তা বলতাম, কোর্টের এক ভার্ডিক্টে যে দিস কেস ইজ নট মেনটেনেবল, ন্যাশনাল হেরাল্ডের কেস,
যেটা প্রাইভেট পার্টির এফআইআর এর ভিত্তিতে এত কাল ধরে 2012 সালে সুব্রমণিয়ান স্বামী দ্বারা এক পিটিশন 2025 সালে এসে কোর্ট বলছে where is the FIR? Private party FIR is not maintainable in PMLA cases. Prevention of money laundering কেসগুলোতে পুলিশ হোক, সিবিআই হোক, বিভিন্ন এজেন্সি দ্বারা মামলা রেজিস্টার করতে হয়। কিন্তু এই মাসখানেক আগে একটা কেস রেজিস্টার হয়, দিল্লি পুলিশের এক কেস রেজিস্টার করে। তাহলে এই যে 13 বছর ধরে এই যে চার্জশিট জমা দিলেন দিল্লি কোর্টে, এটা ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেবল না। এই রাহুল গান্ধীজিকে 56 ঘন্টায় ইডি অফিসে বারংবার ডেকে নিয়ে জেরা, একজন বয়স্ক মহিলা আমাদের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে ইডি অফিসে ডেকে নিয়ে 10 ঘন্টা জেরা। এই যে চার্জশিট যেটা জমা দিয়েছিল দিল্লি কোর্টে, যেহেতু কোনো এফআইআর নেই, তাহলে এত কালের যে চার্জশিট ফার্কশিট যাই আছে আদি গোড়া কিছুই তো নেই, কারণ there is no case of money trail. মানি ট্রেলের কোনো ঘটনা ঘটেনি। তাহলে এই কোর্ট অবজারভেশন দিয়ে বলেছেন দিস ইজ নট মেইনটেনেবল, বাতিল করে দিয়েছে। আমি জানি, আমরা জানি এরা হয়তো ফার্দার এপিল করবে হ্যারাসমেন্টের জন্য। ওই যে নতুন আবার কেস রেজিস্টার করেছে, আবার হ্যারাসমেন্ট করার জন্য হয়তো বা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে আবার জেরবার করবে, হেনস্থা করবে, এটাই তো उद्देश्य कंप्लीटली शटर। अभी तक तो जो रूरल इकोनॉमी खासतौर पे देश में वो एमजी एनरेगा पे ही था। कोरोना के समय आपको याद होना चाहिए, कोरोना के समय एमजी एनरेगा प्लेड ए पिवटल रोल इन द डेली लाइवलीहुड। दैट विल बी कंप्लीटली शटर्ड। ग्रामीण अर्थव्यवस्था एकदम खतरे में है, इस पर चाहिए। যে কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সংস্থা এবং কোনো কিছু করা উচিত নয় যাতে করে বাংলাদেশে এই আগুনের মধ্যে একটু ঘি ঢালার মতো পরিস্থিতি যেন আমরা তৈরি না, এরকম কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় এবং কোন মুভমেন্ট আমাদের করা উচিত নয় that will aggravate the situation in Bangladesh and the worst sufferers in Bangladesh with the minority of Bangladesh. এরকম কোনো করা উচিত না। বরঞ্চ এই ইন্টারন্যাশনাল ম্যাটার আবার আপনার স্টেটমেন্ট দিয়ে মুভমেন্টে কিছু এগোবে না পিছবে না। উই হ্যাভ টু রিকোয়েস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আমরা আজকে বলছি, to ensure, to take up the matter with the government of Bangladesh and to ensure that the lives and properties of the minorities residing in Bangladesh are protected. প্রণয়ন করেছে তার বিরুদ্ধে, এবং আমাদের দাবি থাকবে এমজি এনরেগা আইনটা যেরকম ভাবে ছিল সেরকম ভাবে আবার পুনরায় চালু করার জন্য। সারা প্রত্যেকটি জেলায় আমাদের, সারা দেশে প্রত্যেকটি জেলায় আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে এই নতুন আইনের বিরুদ্ধে। You see, there has been a smart in fundamentalist forces in Bangladesh as well as in India. Now, these fundamentalist forces in Bangladesh, we should be careful in delivering statement or in organizing any sort of movement. My movement, even in Agartala or in Tripura or in Assam or in West Bengal, what will be achieved?
we'll achieve big zero. Yes, we'll achieve. भाई ये पार्टी तो हिंदू का पुजारी है। देखो हिंदी कलकत्ता में, देखो त्रिपुरा में, देखो असम में कितना बड़ा जुलूस निकाला है। उल्टा सीधा स्टेटमेंट हम लोग रखेंगे तो इससे क्या होगा, वहां पे माइनॉरिटी के ऊपर अत्याचार और बढ़ेगा। तो हम सिर्फ हमारा पार्टी की तरफ से हमारा नहीं मांगे, प्रधानमंत्री और केंद्र सरकार के पास बांग्लादेश का स्थिति जायजा लेकर हमसे गवर्नमेंट ऑफ बांग्लादेश से बातचीत करके इतना इंश्योर करिए कि वहां का जान माल का जो लाइव्स एंड प्रॉपर्टीज आर वेल सिक्योर्ड ओवर देयर इन बांग्लादेश, स्पेशली दैट ऑफ द माइनॉरिटी कम्युनिटी and our places of worship are protected. But with the present scenario where anti-India movement is very strong right now, and India's foreign policy, it seems most of the neighboring nations are... Which neighbor is in our favor? You tell me one neighbor. So far as the foreign policy is concerned, we stand exposed. In Operation Sindoor, many countries stood beside Pakistan. But no country जिसको मोदी जाके चप्पी पप्पी दिया, एक भी ऐसा देश नहीं है जो भारत के पक्ष में बयान दिया है, भारत के पक्ष में खड़े रहे। एक भी देश नहीं। That exposes our foreign policy कि हम चप्पी पप्पी में व्यस्त रहे, मीडिया में दिखावा के व्यस्त रहे, अंधभक्त को प्रचार करने में व्यस्त रहे और देशवासियों को कुछ नहीं मिला, देश को कुछ नहीं मिला, सिर्फ प्रचार मिला है। पप्पा को टच किया, युद्ध रुकवा दिया, ये सब प्रचार में आया, लेकिन वास्तव में कुछ नहीं मिला। थैंक यू।